সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন লিঙ্ক সিমেন্ট ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার সায়ন্ত সাখাওয়াত রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা তাকে সবাই চেনেন, জি9-এর সাধারণ সম্পাদক। সায়ন্ত, আপনাকে স্বাগত। এরপরে আছেন সিনিয়র সাংবাদিক হাসান মামুন, আপনাকেও স্বাগত। সংবিধান নিয়ে আলোচনা করতে হবে, যে বিষয়টা অনেক দূরে আমি থাকি, সাধারণত বুঝি কম। আমিও কম বুঝি। যাই হোক, তো সংবিধান সংশোধনী নিয়ে এত দীর্ঘ প্রায় 20 মাস যাবৎ, 20-21 মাস হয়ে গেল। মানে 5 তারিখের পর থেকে আলোচনাটা শুরু হয়েছে, মাঝখানে থেমে গিয়েছিল। তারপরে ওই যে মানে ঐক্যমত্য কমিশন যেটা হলো, সেই কমিশনে আলোচনা হলো, কিন্তু ওই রকম কোনো সিদ্ধান্ত হয়নি, নোট অফ ডিসেন্টে আটকে গেল। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতে ইসলামী তারা রাজি হয়েছে আলোচনা করতে। এই জন্য 17 সদস্যের কমিটি, 12 জন বিএনপির, 5 জন জামাতে ইসলামীর। তো এটা হচ্ছে, নিশ্চয়ই আপনি ইতিহাসটা জানেন। তো কেন এইটা জুলাই সনদ সামনে রেখেই সম্ভবত এই আলোচনাটা হচ্ছে, এর আলোকে আর কি। আপনি কীভাবে দেখেন? যে আপনাকে ধন্যবাদ। আলোচনায় হাসান মামুন ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বাংলাদেশে যে একটা সংস্কার দরকার, এই ব্যাপারে কারো দ্বিমত নাই সম্ভবত। গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তি কিন্তু বলেছে সংস্কার দরকার, সংবিধানে পরিবর্তন দরকার। এ ব্যাপারে অতীতে যারা রাষ্ট্র পরিচালনায় ছিল, যারা পরাজিত হয়েছে, যারা গণহত্যা করে পালিয়ে গেছে, তাদেরও দ্বিমত ছিল না। দ্বিমত থাকলে তো এতগুলা পরিবর্তন তারা নিজেরাও করতো না। সুতরাং এখানে পরিবর্তন দরকার, এখানে সংস্কার দরকার, এ ব্যাপারে সবাই একমত। প্রশ্ন হলো সংস্কার বা পরিবর্তন কতটুকু হবে, কি পদ্ধতিতে হবে, ভিন্ন মতটা এই জায়গায়। সেই ক্ষেত্রে একটা শক্তি তাদের চাওয়া হচ্ছে যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে একটা শক্তি তাদের চাওয়া হচ্ছে 71-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, ওর চিহ্ন রাখা যাবে না, ওর মধ্যে তারা ভূত দেখে, তারা নতুন করে কিছু আল্লাহর আইন চায়, তৈরি করতে চায়। হ্যাঁ, সেটাও আজকেই সংসদে চেয়েছে, যদিও অতীতে নির্বাচনের আগের প্রতিশ্রুতি এরকম ছিল না, চায়নি তারা জনগণের কাছে। আরেকটা শক্তি বিএনপি, তারা চায় যে না, এই যে সংবিধান 72 সনের বা স্বাধীনতার মাধ্যমে অর্জিত যে সংবিধান, সেই সংবিধান বহাল থাকবে, কিন্তু তার কিছু ধারা অগ্রহণযোগ্য, সময়ের কারণেই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন প্রয়োজন, আর কিছু ধারা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করবার জন্য আওয়ামী লীগ সরকার সংযোজন করেছিল। সুতরাং এই সবগুলিকে তারা তাদের যে প্রস্তাবিত 31 দফা এবং জাতীয় সনদে যে সংবিধান ঐক্যমত্য কমিশনে তারা যে সব বিষয়ে সকল দল একমত হয়েছে, সে তার আলোকে তারা সংশোধন করবে। কিন্তু জামায়াত, এনসিপি আর বিএনপির মধ্যে চাওয়ার ব্যবধানটা হলো এই জায়গায়। এখন এই যে ঐক্যমত্য কমিশনের যে দ্বিমতটা তৈরি হলো, সেটা একটা, আমি এটাকে সবসময় বলি প্রতারণামূলক চালাকি। প্রতারণামূলক চালাকি কাদের? সেটা আবার কি? ইন্টারিম গভর্নমেন্টের। তারা শুরুতে বলছিল, ঐক্যমত্য কমিশন থেকে ডক্টর আলী রিয়াজ, ওই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, দুই ডক্টরই কিন্তু বলছিলেন যে যে বিষয়গুলো সকল দল একমত হবে, ন্যূনতম ওইটাকে নিয়ে আমরা ঐক্যমতে বসবে এবং সংস্কার হবে। বাকিগুলো দলগুলো নির্বাচনী ইস্তেহারে দিবে, জনগণ সিদ্ধান্ত নিবে যে এই সিদ্ধান্ত গ্রহণ করে যাকে রায় দিবে সে ওইভাবে করবে। পরে গিয়ে দেখা গেল গণভোটে ওই নোট অফ ডিসেন্ট বা যেখানে দ্বিমত, সেগুলোকে তারা আর গণায় ধরল না, তারা সবগুলো দিয়ে দিল। এই যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ, সরকারের সঙ্গে বিএনপি বা তাদের সম্মানাদের বিভেদ, এইটা হইল গিয়া প্রকট হয়ে উঠল। গণভোট হলো, গণভোট হওয়ার পরে এখন বিএনপি বলছে যে ওই গণভোটটা চালাকির মাধ্যমে আমাদের সঙ্গে প্রতারণা করে আদায় করা হয়েছে, নির্বাচন আগে বিশেষ পরিস্থিতি তৈরি করে। সুতরাং ওইটা আমরা মানি না, যেহেতু সংবিধানে নাই। আমরা সব দল একমত হয়েছে আলোচনার মাধ্যমে, যেখানে সেটার আইনগত ভিত্তি না থাকলেও নীতিগতভাবে ওইটা অনেক স্ট্রং, কারণ সব দল আমরা কথা দিয়েছি, একমত হয়েছি, সেইগুলি আমরা বাস্তবায়ন করব। এখন ওই সংস্কার বাস্তবায়ন পরিষদ নামে যে একটা আবার তৈরি হওয়ার কথা ছিল, যে সকল সংসদ সদস্যরা শপথ পড়বেন ওই পরিষদে, ফলে একটা দ্বৈত সত্তা হবে।
একই ব্যক্তিরা যেখানে 2/3 মেজরিটি বিএনপির জাতীয় সংসদে, সেই ব্যক্তিরাই বিএনপি সহ অন্যরা আবার ওই পরিষদে গেলে কি ভিন্ন ফল হবে? ওইখানে তো বিএনপি মেজরিটি 2/3 থাকবে, তাহলে ওইখানে অন্যরা কি আলোচনা করে চাইলেই সব সংস্কার করে ফেলবে? সুতরাং বিএনপি সে পথে যায়নি, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু এখন যে বিকল্প প্রস্তাব বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদে আইনমন্ত্রী আজকে প্রস্তাব করেছেন যে তাদের 7 জন, বিএনপির 7 জন, আর বিএনপির জোট সঙ্গী যারা গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি সহ অন্য যারা, তাদের 5 জন সহ টোটাল 12 জন এই জোটের পক্ষ থেকে। আর জামায়াত ইসলাম জোটকে বলেছে তাদের তরফ থেকে আরো 5 জন দিতে। তাহলে এই 12 জন আর 5 জন 17 জনের কমিটি হবে। সেই কমিটি জুলাই সনদ সামনে রেখে তারা আলোচনা করবে সংবিধান সংস্কার সহ অন্য সব বিষয়ে। সংবিধান সংস্কার নিয়েও জামায়াত বলতেছে যে আমরা চেয়েছি সংস্কার, ওনরা চান সংশোধন। সংশোধন কি সংস্কার না? সংস্কার মানে কি আপনার সব ফেলে দিয়ে নতুন করে লেখাটাই সংস্কার? আপনি সংবিধানের মধ্যে অযোগ্য গ্রহণযোগ্য ধারাগুলো আপনি কোনোটা ফেলবেন, কোনোটা পরিবর্তন করবেন, কোনোটা নতুন করে সংযোজন করবেন। এর মাধ্যমে সংবিধানের নতুন একটা গণতান্ত্রিক রূপ পরিগ্রহ করবে। এটা কি সংস্কার মনে করেন ওনারা? এখন বলতেছে আমরা জানি না, আমরা পরে দেখব। ওইখানে জামায়াত ইসলামের যাওয়া উচিত হবে। কারণ কি, যেহেতু ঐকমত্য কমিশনে বেশিরভাগ বিষয়ে কিন্তু সব দল গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে একমত হয়েছে। যদি এই অচল অবস্থা থাকে তাহলে কিন্তু সংস্কারটা বিএনপি তাদের 31 দফা এবং তাদের মতো করে 2/3 মেজরিটি নিয়ে ওইভাবে আগাবে। আর যদি জামায়াত ইসলামের 5 জন সদস্য এখানে যায় এবং বিশেষ একটা কমিটি হয়, সেইখানে আলোচনা হবে। সেই আলোচনার ভিত্তিতে যদি ওই কমিটি এমন কোনো সিদ্ধান্তে আসে যেটা বিএনপি ঐকমত্য কমিশনে একমত হয়েছিল, নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু এখন তারা ওই সংস্কারটা করতে চায় না, জামায়াত ইসলাম সেইখানে তাদের স্ট্রং ভয়েস এবং প্রোটেস্ট তারা করতে পারবে। না মানলে বিএনপি জাতীয় সংসদে, বাইরে সংবাদ মাধ্যমে সব জায়গায় বলতে পারবে যে বিএনপি তো বলছিল জাতীয় সনদের সবগুলো আমরা মানব এবং আমরা সংবিধান সংশোধন সহ সংস্কার সব করব ওই আলোকে। এখন আমরা তো ওটা চাচ্ছি, এখানে বিএনপি চায় না। তখন দেশবাসীর মধ্যে সে বিষয়ে একটা জনমত তৈরি হবে। আর যদি জামায়াত ইসলাম না যায় তাহলে তাদের জন্য আত্মঘাতী হবে, দেশের জন্য আমাদের যে প্রত্যাশাটা তৈরি হয়েছে কিছু হলো হোঁচট খাবে। অনেক ধন্যবাদ। হাসান মামুনের ভাবনায় কি? জি মতি ভাই, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি, সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব ছিল, তো এর গঠনের সময় কিন্তু পেরিয়ে গেছে। তো ফলে ওই ধারায় তো অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। এখন সংবিধান সংস্কার করতে গেলে নতুন ধারাতে এগোতে হবে। তো সেই ক্ষেত্রে অগ্রগতি হয়েছে কিছুটা আজকে, এটা উৎসাহব্যঞ্জক। এটা হচ্ছে প্রথম কারণ। সংবিধান সংস্কার যে প্রয়োজন এটা নিয়ে কিন্তু, যেটা শান্ত ভাই বললেন, কোনো দ্বিমত নাই। মানে মাঠে যেসব দল আছে, পার্লামেন্টে যারা আছে তাদের মধ্যে, আর সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি। বিএনপি তো গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি না, বরঞ্চ বিএনপির পার্টিসিপেশনই সবচেয়ে বেশি ছিল। বিএনপিতে মানে শেখ হাসিনা সরকারের হাতে নিহতদের সংখ্যাও সবচেয়ে বেশি। এবং শুধু তো জুলাই গণ অভ্যুত্থান না, এর পেছনেও তো দীর্ঘ আন্দোলন সংগ্রাম এর অভিজ্ঞতা ছিল। এবং সেখানে বড় দল হিসেবে বিএনপি সক্রিয় ভূমিকা ছিল মানে বিরোধিতার ক্ষেত্রে, এবং তারাও সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আরেকটা প্রসঙ্গ আনতে হয় যে বিএনপি সংস্কারের কথাটা অনেক আগে নিজে থেকে বলেছিল, গণ অভ্যুত্থানেরও 1 বছরের বেশি সময় আগে, 31 দফা। একটু ইন্টারাপ্ট করি। জি, তারও আগে 2016 সালে ভিশন 2030 যেটা ম্যাডাম খালেদা জিয়া যেটা পাবলিশ করেছিলেন, ওর মধ্যে 31 দফার কিন্তু বেশিরভাগই ছিল, ওইটাও সংস্কার প্রস্তাব। তো তাহলে ভিশন 2030। জি, এখন সংস্কারের তারেক রহমান সাহেব মাঝে একটা জনসভায় বলেছেন বোধহয় যে যখন শাসকদের ভয়ে কেউ সংস্কার শব্দ উচ্চারণ করতো না, তখনও বিএনপি 31 দফা দিয়েছিল। এবং 31 দফার মধ্যে কিন্তু বিএনপি তার আন্দোলনের সঙ্গীদের কিছু প্রস্তাবও গ্রহণ করে। প্রথমে বোধহয় এটা 28 দফা ছিল, পরে 31 দফা হয়। তো তার মানে এখানে একটা ইনক্লুশনেরও একটা ব্যাপার ছিল। তো যাই হোক, পরে তো গণ অভ্যুত্থান হলো। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের বিষয়টাই সামনে ছিল।
কিন্তু অভ্যুত্থানের সামনের সারিতে যারা ছিলেন তারা সম্ভবত 3 তারিখে যে জমায়েত হয় শহীদ মিনারে, বিপুল জমায়েত, তো সেখানে ওই রাষ্ট্র সংস্কারের কথাটা নাহিদ ইসলামের কণ্ঠে আসে। মানে গণ অভ্যুত্থানের মধ্যেও কিন্তু সংস্কারের কথা শুরু থেকে ছিল না, তখন তো প্রান্তিক দাবি ছিল, মানে ওই যে সরকারি চাকরিতে কোটাকে ন্যায্যতা প্রতিষ্ঠা করা ইত্যাদি। তো পরে যাই হোক, যেভাবে হোক সংস্কারের বিষয়টা সামনে এসছে। অনেকে কিন্তু এটাও বলেন, যারা সংস্কারের প্রয়োজনীয়তা অত অনুভব করেন না, কেউ কেউ বলেন যে একটা গণ অভ্যুত্থানের মাথায় সংস্কার চাপিয়ে দেওয়া হয়েছে, এই অভিমতও কিন্তু আছে। আচ্ছা, যাই হোক, কিন্তু সংস্কার যেহেতু প্রয়োজন এবং আগে থেকে রাজনৈতিক অঙ্গনে ছিল বিষয়টা, সেজন্য এটা কিন্তু সবাই গ্রহণ করে নিয়েছে, এটা চাপিয়ে দেওয়া হলেও গ্রহণ করে নিয়েছে। এবং যখন অন্তর্বর্তী সরকার সংস্কারের বিষয়টা সামনে আনে, প্রথমে 6টি কমিশন, পরে আরও 5টি কমিশন গঠন করে, তখন কিন্তু কেউ অপোজ করেনি, কোনো পক্ষ, আওয়ামী লীগ বাদে কেউ, আওয়ামী লীগ তো মাঠেই ছিল না। তার মানে এটা একটা সর্বজনগ্রাহ্য একটা কর্মসূচি। আচ্ছা, বিএনপি শুরুতে নির্বাচনের দাবিতে ছিল, কিন্তু যখন সংস্কারের বিষয়টা এলো তখন কিন্তু বিএনপি নির্বাচনের দাবি থেকে সরে আসছে, দ্রুত নির্বাচনের দাবি থেকে। আচ্ছা, কিন্তু মানে একটা জটিলতা তৈরি হয়েছিল যখন দেখা গেল যে সংস্কার আলোচনাটা শেষ হচ্ছে না এবং এটা প্রলম্বিত হচ্ছে। ঐকমত্য কমিশন আবার গঠিত হলো, যেসব বিষয়ে দলগুলো একমত হচ্ছে না সেসব বিষয়ে তাদেরকে একমত করাতে হবে। মানে সরকার কিন্তু শুরুতে শান্ত ভাই যেটা বললেন, একটা দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন যে যেসব ব্যাপারে সবাই একমত হবে সেগুলোতে আমরা যাব, আর অন্যগুলো থাকবে, অন্যগুলো পরে ডিসাইডেড হবে। কিন্তু পরে দেখা গেল সরকার একটা অ্যাক্টিভ রোলে যাচ্ছে, তৃতীয় সত্তা হিসেবে, যেসব ব্যাপারে একমত না সেগুলোতে একমত করাতে হবে, এবং দর কষাকষিতে তারা ভূমিকা রাখলেন, যেখানে আলী রিয়াজ সাহেব একটু বিতর্কিত হয়েছেন, উনি যেহেতু ঐকমত্য কমিশনের দ্বিতীয় ব্যক্তি ছিলেন। আচ্ছা, এবং দফায় দফায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু যে অগ্রগতি কতখানি হলো, তো সেখানেও বিএনপি নানান প্রশ্নে ছাড় দিয়েছে। আমরা দেখেছি যে প্রথমে হয়তো এই বিষয়ে পুরো একমত হয়নি, পরে শর্ত সাপেক্ষে একমত হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেনি, নোট অফ ডিসেন্ট দিয়েছে ইত্যাদি। তো তখন একটা কথা বাজারে খুব এসেছিল যে নির্বাচন বিলম্বিত করার একটা চেষ্টা হচ্ছে এবং বিএনপিকে ফাঁদে ফেলা হচ্ছে। আর মানে এবং আমরা তো ওই পর্যায়ে দেখলাম যে লন্ডনে একটা বৈঠক হলো, বৈঠকে সেখানে এক ধরনের সমঝোতা হলো, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন ইত্যাদি। এবং এইগুলো কিন্তু মানুষের মধ্যে আলোচিত হয়েছে এজন্য যে দেখাও গেছে তারেক রহমান সাহেব একটা জনসভায় নির্বাচনী, অন্য কোনো জনসভায় উনি হ্যাঁ ভোটের পক্ষে বলেননি, একটা জনসভায় বলেছেন। তখনও কিন্তু এই কথাটা এসেছিল যে বিএনপিকে দিয়ে বলানো হচ্ছে, সরকারের সঙ্গে তার একটা সমঝোতার অংশ হিসেবে এটা উনি বলেছেন। যাই হোক, তো হ্যাঁ ভোট তো জয়যুক্ত হলো। আচ্ছা, তো এখন হ্যাঁ ভোটের ফলটা কিন্তু আমরা দেখলাম না কেন? যে সংসদ গঠিত হওয়ার পরে সংসদ হয়ে গেল সর্বেসর্বা, এবং সংসদ তো সর্বেসর্বাই হওয়ার কথা, কারণ জনগণের প্রতিনিধি তারা। তো সেইখানে বিএনপি এখন একটা আপার হ্যান্ড নিয়েছে এবং এটা বোঝাই যাচ্ছিল বিএনপি সেটা করবে। তো এই জন্য বাজারে একটা কথা চালু আছে যে ডক্টর ইউনূস সরকার বিএনপির সঙ্গে খেলতে চেয়েছে, বিএনপিও তার সঙ্গে খেলেছে এবং খেলে বিএনপি জয়যুক্ত হয়েছে, এবং বিএনপি এখন তার মতো করে একটু অগ্রসর হবে। সেখানে যেসব বিষয়ে সে একমত হয়েছিল সেইগুলোই সে বাস্তবায়ন করবে, অন্যগুলোর বাস্তবায়ন ঝুলে থাকবে। আমরা দেখেছি 133টা অধ্যাদেশ করেছিল অন্তর্বর্তী সরকার, তার মধ্যেও কিন্তু অনেকগুলো অধ্যাদেশ এই সরকার মানে তোলেনি বা বাতিল হতে দিয়েছে। তো সেই সব বিষয়েও নিষ্পত্তি হতে হবে। বলা হচ্ছে যে আগামী অধিবেশনে এই বিলগুলো নতুন করে তোলা হবে, সংশোধন করে ইত্যাদি। তো সেগুলো আমরা দেখব যে সেগুলো বিএনপি কি করে, সেখানে তার দৃষ্টিভঙ্গির, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অবস্থানের প্রকাশ থাকবে। আর সংবিধান সংস্কারের জায়গায় শান্ত ভাই যেটা বললেন সেটা আমারও মত, যে বিএনপি যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো থেকে যদি বিএনপি সরে যায় তাহলে অবশ্যই তাকে অভিযুক্ত হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। শান্ত, আপনি জানেন যে যেটা আপনাকে শুরুতেই বলেছিলাম, তো জামাত ইসলামী আসলে কোন আইন চাচ্ছে? দেশের আইন নাকি আল্লাহর আইন?
জামায়াত ইসলাম আসলে মানে এদেরকে আমার একটা দিক বিদিক মানে একটা বড় ধরনের কন্ট্রাডিকশন জ্ঞান আছে। শূন্য একটা রাজনৈতিক শক্তি বা একটা বিশেষ গোষ্ঠী মনে হয় এটা কেন মনে হয়? তারা কারণ তাদের শিফটিংটা খুব চোখে পড়ে। তারা মুক্তিযুদ্ধে একরকম ভূমিকা নিল, সেখান থেকে কখনো কখনো যদি কিন্তু ব্যবহার করে একটু মৃদু ক্ষমা চায়, আবার কখনো মনে হয় না তারা ক্ষমা চাওয়ার মুডে নাই। তারা ওই সংবিধান মেনেই এত বছর সব করেছে, এখন অনেক কিছুতে ওই সংবিধানের দোহাই দেয়, আবার ওই ৭১-এর গন্ধ থাকা কোনো কিছু যেন সহ্য করতে পারে না, এরকম একটা বিষয়। মানে ওই জলাতঙ্কে ও রোগে আক্রান্ত রোগীরা যেরকম জলের কিছুই পানি সহ্য করতে পারে না, এরা হচ্ছে ওই ৭১ আতঙ্ক রোগে ভুগছে, এবং ওই ৭১-এর সংশ্লিষ্টতা যেখানে যেখানে আছে সেটা নিয়ে তারা কেমন জানি করে, সিদ্ধান্তহীনতায় ভোগে। ঠিক একইভাবে বাংলাদেশের আপনার তাদের রাষ্ট্র পরিচালনা, তাদের রাজনীতি, তাদের নিজেদের রাজনীতি তারা আগে বলতো কি স্লোগানই ছিল আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। সেইখান থেকে তারা সরে আসলো। নির্বাচনের সময় তারা বেহেশতের টিকিট বিক্রিতে নেমে পড়লো, আবার বলে না এই টিকিট আমরা বিক্রি করি নাই। আবার অথচ তার নানান রকমের নেতাদের বক্তব্য কিন্তু ভাইরাল হলো বা মিডিয়ায় আছে। তারা নির্বাচনের আগে যখন প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে ভোট চাইতে যায়, তখন তারা বলতো যে কোরআনের আইন, আল্লাহর আইন, শরিয়া আইন এসব তারা করবে। তো সাধারণ দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা খুব বেশি ধর্ম সম্পর্কে লেখাপড়া করে জ্ঞান অর্জন করেননি, বা তারা এই হুজুরদের থেকে শুনে বা মানুষের সঙ্গে মিশে ধর্মীয় জ্ঞান ধারণ করে তারা ধর্মকর্ম করেন, ধর্মের প্রতি সহানুভূতিশীল, সেই গোষ্ঠীকে তারা একটা প্রলোভন বা মিথ্যার আশ্রয় নিয়ে প্রলুব্ধ করে। আবার যখন বিদেশিদের সঙ্গে বা অন্য ধর্মের কোনো সংগঠনের নেতাদের সঙ্গে বসে, তখন তারা ঘোষণা দিত যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন করব না, দেশের প্রচলিত আইনেই রাষ্ট্র চালাবো আমরা। এইটা কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে বলেছেন। জনগণের কাছে ভোট চাওয়ার জন্য যেটা করেছেন সেটা করেছেন অনানুষ্ঠানিক বক্তব্য ছিল, কিন্তু তাদের আনুষ্ঠানিক বক্তব্য ছিল দেশের প্রচলিত বিধিবিধান মেনে তারা রাষ্ট্র চালাবে যদি তারা জনগণ তাদের ভোট দেয় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে। কিন্তু সেই দলটি আবার আজকে জাতীয় সংসদে জামায়াত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান সাহেব তিনি বলছেন মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন তারা। তাহলে জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছেন। জনগণকে কেন বলেননি যে আমাদের ভোট দেন? বলছে এদেশে 90% মানুষ কোরআনে বিশ্বাস করে, সেখানে কোরআনের আইন কেন হবে না? তো 90% মানুষের কাছে আপনারা এই অ্যাপিল করতেন যে আমাদের ভোট দেন, আমরা গেলে আপনাদের 90%-এর বিশ্বাস অনুসারে কোরআনের আইন চালু করব। এই কথাটা কেন তারা তখন বলেননি? এই যে প্রতারণার আশ্রয় নিয়েছেন, এখন আবার গিয়ে বলতেছেন যে মানুষের আইনের কবর রচনা করবেন কোরআনের আইন। কোরআনের আইন রচনা করলে কোরআনের আইন মতো আগে দল গঠন করতে হবে। জামায়াত ইসলামীর কোরআনের আইন মোতাবেক পরিচালিত কোনো দল, তার নারীর প্রশ্নে তাদের অবস্থান, দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি, সিনেমা, নাটক, নৃত্য, গীত, এইসবের অবস্থান তাদের কি হবে, ভাস্কর্যের প্রশ্নে তাদের অবস্থান কি হবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি তাদের কি হবে, তারা রাষ্ট্রের যে অর্থ ব্যবস্থাপনা, ব্যাংকিং, সুদ, সেগুলোর বিষয়ে তাদের অবস্থান কি হবে, তারা ক্লিয়ার করেছে। যারা কোরআনের আইন বলছে তারা ইসলামিক আইনের মধ্যে নানান রকম, সেটা আপনার কি এখন টার্কি যেভাবে আগাচ্ছে, নাকি সৌদি আরবের পন্থা কোন পন্থা, তাদের মধ্যে ভিন্নতা আছে। সেইভাবে একটা ধারা, যেই ধারা আমরা ফলো করব, কিন্তু সরাসরি বলছে কোরআনের আইন ফলো করবে। কোরআনের আইন ফলো করলে আপনার দল আগে কোরআনের আইন ফলো করে সেইভাবে করেন, সেটা তো করছে না। ফলে জামায়াত ইসলামকে সব সময় আমার মনে হয় যে একটা কেমন জানি একটা কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না। তারা যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, কখনো মানুষকে বিভ্রান্ত করবে, কখনো ভিন্ন প্রতিশ্রুতি দিবে, কখনো দেশের বিরুদ্ধে দাঁড়াবে, আবার নিজেরাই একমাত্র গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তি এইরকম দাবি নিয়ে দাঁড়াবে। তাদের বেশিরভাগই শেষ পর্যন্ত ফেক প্রমাণিত হয়। এইবার জাতীয় সংসদও তারা একেবারে অকার্যকর বিরোধী দল হিসেবে ইতিমধ্যে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আমরা 68 জন কিন্তু জামায়াত, কারণ হইল গিয়া
এই যে তারা জাতীয় সংসদে সরকারের বিভিন্ন এই যে অধ্যাদেশগুলি যে আইনে পরিণত করলো, বাতিল করলো, এই বিষয় সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিরোধী দল হিসেবে তাদের যে কার্যকর যে যুক্তিতর্কের মাধ্যমে ফাইট দেওয়া দরকার ছিল সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। তারা বলে ওনারা সরকার হঠাৎ করে বিল তোলে, আইন পাশ করে, আমরা জানি না। অথচ এই যে বিশেষ কমিটিতে কিন্তু ওনাদের সদস্য ছিলেন। সংবাদ মাধ্যমের বদৌলতে সারা দেশবাসী জানে যে বিএনপি কি অধ্যাদেশ আইনে পরিণত করবে, কোনটা করবে না। ইভেন আপনি দেখেন যেখানে যেখানে তাদের স্বার্থ সংশ্লিষ্টতা আছে বা বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিস্সা আছে, ওই বিষয়গুলোকে সংসদে বেশি আনছে। তারা এই যে জনগণের যে এই যে হামের বিষয়, হামে শিশুর মৃত্যু হচ্ছে সেই বিষয়, সেটা কেন হলো, কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, দ্রব্যমূল্যের বিষয়ে, তেল বিষয়ে, এই সব বিষয়গুলোকে সংসদে যে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করে সরকারের সামনে আনবে এবং সরকারকে এ বিষয়ে আরও উদ্যোগী হতে বাধ্য করার যে বিষয়টা বিরোধী দলের থাকে, সেটা তারা করছে না। যতখানি সরকার করছে তাদের উপলব্ধি থেকে, তাদের কমিটমেন্ট থেকে, তাদের উদ্যোগ থেকে করছে। কিন্তু গণতন্ত্রে কিন্তু সংসদে বিরোধী দলেরও স্ট্রং ভূমিকা দরকার হয়, সরকারকে অনেক কিছু করতে বাধ্য করতে হয় জনগণের পক্ষে। কি হচ্ছে তো শ্যাডো গভর্নমেন্ট হচ্ছে, তাইলে হয়তো বোঝা যাবে। এখন ওই শ্যাডো, ওইটা ছায়ার নিচে যদি থাকে এবং আমরা না দেখি, তাইলে ওই শ্যাডো আমাদের কাজে আসবে না। শ্যাডোকে ভিজিবল হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে হাসান মামুন। আপনি জানেন, যাই এই প্রসঙ্গে আমরা অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী মানে অর্থনৈতিক সংকট, মানে বলতে হবে যে খুবই বিপর্যয়কর অবস্থা। বাংলাদেশও একই অবস্থা এর মধ্যে আছে। তো জিনিসপত্রের দাম তো বাড়ছে, এর মধ্যে আবার এই আজকেই 4 টাকা বাড়ানো হলো সয়াবিন তেল। তেলের সংকট ছিল, এখন মোটামুটি এটা সহনীয় পর্যায়ে আসছে, জ্বালানি তেল। জি। তো সেই অবস্থায় এখন আমরা আসলে এই পরিস্থিতিতে আমরা কি করার, মানে আপনি তো অর্থনীতির ছাত্র, আপনার ভাবনায় কি? জি মতি ভাই, মানে জ্বালানি তেলের সংকটটা কিছুটা মনে হয় গভর্নমেন্ট কভার করতে পেরেছে। অন্তত ফিলিং স্টেশনে যে লম্বা লাইন, এটা কমে এসছে। তো অনেকে মনে করছে যে এটা শুরুতেই যদি অ্যাডজাস্ট করতো, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে এখানে যদি, সরকার বলছে তাদের কাছে তখন যথেষ্ট পর্যাপ্ত তেল ছিল না, জ্বালানি ছিল না। হ্যাঁ, জ্বালানির প্রাপ্যতা নিয়েই তো সংকট, দাম নিয়ে তো সংকট আছেই। মানে দাম প্রাপ্যতা নিয়ে সংকট হলে দাম বৃদ্ধি পায়। তো এখন দেখা যাচ্ছে সরকার মানে ভোজ্য তেলের দামও কিছুটা অ্যাডজাস্ট করেছে। তো বোতলজাত ভোজ্য তেল পাওয়া যাচ্ছিল না। আমরা যারা পত্রিকায় কাজ করি, মিডিয়াতে, আপনিও জানেন, বোতলজাত তেল নিয়ে অনেক দিন ধরেই সংকট চলছে, সংকটটা বেড়েছিল এখন। তো এতে বোঝা যাচ্ছিল যে চাপ সৃষ্টি করা হচ্ছে ট্যারিফ কমিশনের ওপর, মানে রাজি হতে যে কিছু দাম বৃদ্ধি প্রয়োজন। কোম্পানিগুলো বলছিল যে তাদের পোষাচ্ছে না। তো এখন একটা মানে সমঝোতা হয়েছে, ভোজ্য তেলের দাম 4 টাকা করে বেড়েছে। 4 টাকা করে আসলে বেশি দিতেও হচ্ছিল ক্রেতাদের, কারণ ওই মানে গায়ে লেখা দামে তো পাওয়া যাচ্ছে, বাড়তি দাম তারা নিচ্ছিল, বোতলজাত তেল পাওয়াই যাচ্ছিল না। তো যাই হোক, এটা নিয়ে বিক্রেতারাও সংকটে ছিলেন, কারণ ক্রেতাদের সঙ্গে বচসা করতে হতো, তারা তেল রাখতেন না, কারণ কাস্টমারদের সঙ্গে ঝগড়া হতো ইত্যাদি, সম্পর্কের অবনতি। সম্পর্ক তো একটা বিরাট ব্যাপার ব্যবসার ক্ষেত্রে। এখন জ্বালানি তেলের সংকটে পণ্য বাজারে তো কিছু প্রভাব পড়বেই, এটা স্বাভাবিক। সরকার 4টা প্রধান জ্বালানি পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছে। ডিজেলের দাম 15%, এটা তো বিরাট বৃদ্ধি। তো এটার একটা প্রভাব বাজারে পড়বে, কারণ এই পরিবহন খাতে তো এটার একটা সরাসরি প্রভাব আছে। আর হলো আন্তর্জাতিক বাজারেও শোনা যায় যে দাম, পণ্য সামগ্রীর দাম মোটামুটি স্থিতিশীল হলেও বা কিছু বাড়লেও জাহাজ ভাড়া বেড়েছে, জাহাজে প্রিমিয়াম বেড়েছে। কারণটা হচ্ছে যে সংকটকালে ঝুঁকির সময় প্রিমিয়াম বেড়ে যায়। তো এইসব কারণ হচ্ছে। আর দেশের মধ্যে তো পরিবহন খরচ বাড়াতে এটা একটা প্রেশার পড়ে, এটা উদ্যোক্তাদের উপর পড়বে এবং আলটিমেটলি এটা কনজিউমারদের উপর পড়বে। এটা খুবই স্বাভাবিক। এর মধ্যে আমরা দেখলাম যে বাস ভাড়া বাড়ানো হয়েছে, সরকার বাড়িয়েছে, যদিও বেশ নিয়ন্ত্রিতভাবে 11 পয়সা করে কিলোমিটারে। লঞ্চ ভাড়া বাড়ানোর দাবি আছে, এখনও নিষ্পত্তি হয়নি। আর ট্রাক এবং কাভার্ড ভ্যান ভাড়া কিন্তু অটোমেটিক বেড়ে গেছে,
ওই দিনের ওই রাত থেকেই জি। যখন দাম বাড়ানো হচ্ছিল না ভোজ্য জ্বালানি তেলের, তখনও ভাড়া বাড়ছিল। কারণ হচ্ছে যে ওই লম্বা কিউতে তো সময় নষ্ট হচ্ছে, তো সময়ের তো একটা দাম আছে, মানে টাইম ইজ মানি। যাই হোক, তো এইগুলো হচ্ছে অবধারিত প্রভাব। আমরা হয়তো আরও প্রভাব দেখব যদি এই সংকটটা প্রলম্বিত হয়, মানে যুদ্ধ চলতে থাকে, বা যুদ্ধ যদি অন্তত, যেটা এখন বলা হচ্ছে যে ফ্রোজেন কনফ্লিক্ট, মানে গাজায় যেমন চলছে, লেবাননে যেমন চলছে, মাঝে মাঝে হামলা হবে, আবার থেমে যাবে, আবার শান্তি আলোচনা, ইরানের সঙ্গে এটা চলতে পারে অনেকে মনে করছে। তো এর প্রভাব তো আন্তর্জাতিক বাজারে থাকবে, এবং অনেকে মনে করছে যে এই রকম চলতে থাকলে বছর দুয়েক লাগবে মানে জ্বালানির বাজার আগের অবস্থায় ফিরতে। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, মানে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে চলা মানে এর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে পদক্ষেপ নেওয়ার। এর তো প্রভাব একেবারে বিদ্যুৎ পর্যন্ত আছে। আমরা তো দেখলাম যে সরকার এই যে পারমাণবিক বিদ্যুতে গেছে, তো মানে গেছে মানে এটা তো চলছিল মানে প্রজেক্টটা, এখন এই প্রজেক্টটাও দেরিতে চালু হতে যাচ্ছে, প্রায় 2-3 বছর করে দেরি হয়ে গেছে। এর মধ্যে দুবার সংশোধন হয়েছে। তো একটা ইউনিট চালু হবে যদি সব ঠিক থাকে অগাস্টে, কিছু বিদ্যুৎ আমরা পাবো, বছরখানেক লাগবে পুরো দমে পেতে। দ্বিতীয় ইউনিট চালু হতে আরো 1 বছর দেরি হবে। 300 মেগাওয়াট বোধহয় জি 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 300 মেগাওয়াট, আর পুরোটা চালু হলে 2400 মেগাওয়াট পাবো, কিন্তু সেটা তো প্রায় 1.5-2 বছরের মামলা। এর মধ্যে বিদ্যুতের চাহিদাও বাড়বে। তো এই সংকটে এখন আমাদের অনেকে বলছে যে আমাদের উচিত ছিল মানে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়া। পাকিস্তান এক্ষেত্রে সাফল্য পেয়েছে। একই সময় ইউক্রেন যুদ্ধের পরে পাকিস্তান ওই জায়গায় গেছে। পাকিস্তান চীনের সহায়তা পেয়েছে, সেক্ষেত্রে চীনের সঙ্গে তার সম্পর্ক ভালো সোলারে। তো আমরা কিন্তু সোলারে অগ্রগতি করতে পারিনি। আমাদের তো নবায়নযোগ্য জ্বালানি মানে 4-5% মাত্র টোটাল প্রোডাকশনের। এখন আমাদের ফসিল ফুয়েলের উপর ডিপেন্ড করতে হচ্ছে, এবং আমরা তো আমদানি নির্ভর পুরোটাই, অলমোস্ট 95%। এখন মুশকিলটা হচ্ছে যে আমাদের দাম বেড়ে গেছে এবং পাওয়াও যাচ্ছে না। আমরা সার কারখানা চালু রাখতে পারছি না। আগামী আমন মৌসুমে এর প্রভাব পড়তে পারে। সরকার নিজেই স্বীকার করছে যে আমন মৌসুমের জন্য মজুদ পর্যাপ্ত না, সারও আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। সামনে একটা বাজেট আছে, নতুন সরকার এসছে, এবং রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না, আমাদের খারাপ। অন্তর্বর্তী শাসনামলে আরও খারাপ হয়েছে। অন্তর্বর্তী শাসনামলে একটা জিনিসই ভালো আমরা পেয়েছি ওখান থেকে, সেটা হচ্ছে রিজার্ভটা মোটামুটি ভালো, $30-35 বিলিয়ন। এছাড়া ইকোনমির সব ইন্ডিকেটরই অলমোস্ট খারাপ, মানে আরও খারাপ হয়েছে। তো এই অবস্থায় নতুন সরকার দায়িত্ব পেয়ে একটা অনাকাঙ্ক্ষিত সংকটে জড়িয়েছে, মানে বাইরে থেকে আসা সংকট, এটা তো এই সরকারের না। তো এই সংকট কিভাবে মোকাবেলা করবে, এটা একটা জটিল প্রশ্ন। সরকারের উচিত হবে শুধু নিজেদের উপদেষ্টা বা মন্ত্রী তাদের পরামর্শ না, মানে দেশের অর্থনীতিবিদদের পরামর্শ নিয়ে, এক্সপার্টদের, গবেষকদের সাহায্য নিয়ে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়, বিশেষ করে ব্যয় ব্যবস্থাপনা কিভাবে করা যায়। হাসান মামুন, আমাকে এই পর্যায়ে থামতে হবে। অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আমি এটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে এলাম ফ্রন্টলাইনে। আপনারা দেখছিলেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং হাসান মামুনের বক্তব্য আমরা শুনছিলাম। আপনি জানেন সায়ন্ত, এবার আপনার পালা। হাসান মামুন একটা বক্তব্য রেখেছিলেন যে আসলে এই সংকট কিভাবে মোকাবেলা করবে। চারদিকেই কিন্তু সংকট একদিকে না, শুধু যে সংকট তারা তৈরি করেছে তাও না, উত্তরাধিকার সূত্রে কিছু সংকট এসেছে। তো এই সংকট কিভাবে মোকাবেলা করবে বিএনপি? সংকট মোকাবেলার জন্য বিএনপির অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। একটা হচ্ছে যে সংকট মোকাবেলার অর্থ এই নয় যে তেলের দাম কমাতে হবে, সেটা পারবে না। তেলের দাম, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এমনও হতে পারে ভবিষ্যতে আরও বাড়াতে হতে পারে যদি এই ক্রাইসিসটা মানে এটা থাকে। এখন বাংলাদেশ তো আর ইরানের আমেরিকা যুদ্ধটা, ইসরায়েলের যুদ্ধটা থামিয়ে দিতে পারবে না।
এখন ওই যুদ্ধ যদি তারা নিজেরা আন্তর্জাতিক শক্তিগুলো যদি বসে মনে করে যে সারা বিশ্বের জন্যই ক্ষতি হচ্ছে, মানুষের মধ্যে ব্যাপক দারিদ্র্যের হার বাড়বে, দারিদ্র্য সীমার মধ্যে ব্যাপক সংখ্যক কোটি কোটি জনগণ চলে আসবে আগামী 1 বছরের মধ্যে, সেই ক্ষেত্রে এটা তো আন্তর্জাতিক যে যারা নিজেদেরকে অভিভাবক মনে করে তাদের তো এটা দায়িত্ব। এখন যদি সেটা না করে, ইতিমধ্যে রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদের অবস্থান এখনো স্পষ্ট হয়নি ওইভাবে, তারা কারা আমেরিকার পক্ষে অবস্থান নেয়, ইসরায়েলের পক্ষে নেয়, কারা আবার এইদিকে ইরানের পক্ষেই নেয়, এবং এটা কতদিন ধরে কিভাবে চলে। ফলে ওইখানে যদি যুদ্ধ চলে, জ্বালানি সংকটের সমাধান খুব সহজ হবে না। জ্বালানির সংকট, তেলের সংকট যদি থাকে, তাইলে জ্বালানি সঙ্গে এটা একটা শক্তি বলি তো আমরা, জ্বালানি, এই জ্বালানি শক্তি বা ফুয়েল এনার্জি, এইটার সঙ্গে কিন্তু স্টেট পাওয়ার একভাবে না একভাবে জড়িত হয়ে পড়ে। কারণ হচ্ছে একটা রাষ্ট্রে যখন এই আধুনিক বিশ্বে তো জ্বালানি নির্ভর সব কিছু, জ্বালানির দাম যখন বাড়বে তখন সকল পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে, তার যে রক্ষণাবেক্ষণ সেটার খরচ বেড়ে যাবে, প্রিজার্ভেশনের খরচ বেড়ে যাবে, তার পরিবহন খরচ বেড়ে যাবে, বিপণন, তার এই যে দোকানের ভাড়া বেড়ে যাবে, কর্মচারী ইউজ করবে, সমস্ত কিছু বাড়বে। তাহলে আপনি কৃষিতে সারের যদি উৎপাদন খরচ বাড়ে, সারের দাম বাড়বে না, সারের দাম বাড়বে, সেচের জ্বালানি তেলের দাম বাড়লে আপনি ভর্তুকি সরকার যতই দেখ, তারপর সেচের খরচ বাড়বে, সব মিলিয়ে আপনার পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে, সেই পণ্য প্রসেসিংয়ের খরচ বাড়বে, তার পরিবহন খরচ বাড়বে। ফলে আপনার বেশি দামে না কিনে উপায় আছে, না বাড়িয়ে দাম। ফলে জ্বালানি তেলের খরচ বাড়া মানে হইল সকল কিছুর উপর, জীবনযাপন, উৎপাদন, সকল কিছুর উপরে তার একটা প্রভাব পড়া। এখন এইটা তো সরকার চাইলেই কমাতে পারবে না, কারণ আপনি বেশি দামে কিনবেন, আপনি কিভাবে কম দামে কতদিন সেটা সরবরাহ করবেন? যেটা এই যে জ্বালানি তেলের ব্যাপারে প্রথমে দাম বাড়ায়নি, যে হঠাৎ করে বাড়াবো, একটা বিরূপ প্রভাব পড়বে, তো পরে এক সময় বাড়াতে বাধ্য হলো। সেই ক্ষেত্রে একদিকে এটা কতটা সহনীয় মাত্রায় অ্যাডজাস্ট করা যায় সেটা সরকারকে করতে হবে, মিসইউজ যতটা কমানো যায় সেটা করতে হবে, সরকারের যেই সব ব্যয়গুলা অপ্রয়োজনীয়, অনেক ব্যয় সরকারের নানান সময় থাকে, সেই ব্যয়গুলো কিভাবে কমানো যায় সেটা করবে। সরকারের যে রাজস্ব খাতের যে তাদের যে সংগ্রহ, সেই সংগ্রহ, বাংলাদেশে আমরা জাতিগতভাবে ট্যাক্স ফাঁকির দেশ, এই ট্যাক্স ফাঁকি সহ বিভিন্ন ক্ষেত্রে যেই গোষ্ঠীটা ফাঁকি দেয়, সেটাকে কিভাবে আপনি একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারেন, আইনি ফ্রেমের মধ্যে যে ন্যায়সঙ্গতভাবে চলে সেটা করা। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো মানুষকে তাদের বোঝাতে হবে, এইখানে খুব সহনশীলতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে হবে। সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে তাদের যারা এটা অ্যাডভোকেসি করবেন, সবাইকে যে জনগণকে আশ্বস্ত করতে হবে যে এই সংকটের সৃষ্টি আমাদের হাতে না, আমরা এই সংকট মোকাবেলা এবং সহনীয় রাখবার চেষ্টা করছি, আপনারা আমাদের সহযোগিতা করেন, বিভ্রান্ত হবেন না, উত্তেজিত হবেন না, অধৈর্য হবেন না, আমরা আপনাদের জন্য করছি। এবং সরকারের কাজে জনগণের কাছে এইটা তাদের মানে অনুধাবনযোগ্য হতে হবে যে হ্যাঁ, সরকার তো চেষ্টা করছে। এখন যদি সরকারের সেই চেষ্টা আবার জনগণের কাছে অনুধাবনযোগ্য না হয়, তাদের নেতাদের বা যারা কথা বলেন সরকারের হয়ে, সেই কথাবার্তা যদি একটু লাগামহীন হয়ে পড়ে, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য না হয়, সেটা সমস্যা। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা মামুন ভাই বলছেন, সেটা হলো সরকারে যারা আছেন তার সবাই যোগ্য অভিজ্ঞ নিশ্চয়ই, কিন্তু শুধু এই কয়েকজন যোগ্য অভিজ্ঞ দিয়ে তো একটা দেশ চলে না, ক্রাইসিসের সময় তো একেবারেই চলে না। সেই ক্ষেত্রে অর্থনীতিতে কারা যোগ্য অভিজ্ঞ, বাণিজ্যে কারা যোগ্য অভিজ্ঞ, সংবাদ মাধ্যম পরিচালনায় মানুষ পাবলিক পালসকে মোটিভেট করায় যোগ্য অভিজ্ঞ, এরকম নানা সেক্টরে যোগ্য অভিজ্ঞ ওয়েল উইশার খুঁজে বের করতে হবে, যারা সরকারের এই চেষ্টাটাকে এবং সত্যিকার অবস্থানটাকে জনগণের কাছে তুলে ধরবে, পাশাপাশি সরকারকেও পরামর্শ দিবে যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা এখন এইভাবে হতে হবে, এবং সরকার যেন সেই গ্রহণযোগ্য পরামর্শগুলো গ্রহণ করেন। অনেক ধন্যবাদ। হাসান মামুন, জানেন আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে বাংলাদেশে, সেই চুক্তি নিয়ে কিন্তু এখন সংসদেও আলোচনা হচ্ছে, বাইরেও আলোচনা হচ্ছে, ব্যাপক আলোচনা হচ্ছে।
এই মুহূর্তে স্বতন্ত্র সংসদ সদস্য পেশা রুমিন ফারহানা এই চুক্তিটা সংসদে পেশ করার জন্য তিনি দাবি জানিয়েছেন, এক। আর 2 নম্বর হচ্ছে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বলছেন যে এটা গোপন চুক্তি নয়। আপনি কিভাবে দেখেন? জি মতি ভাই, আমরা তো নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা শুনেছিলাম অন্তর্বর্তী শাসনামলে, যে সব কিছু প্রকাশ করা যাবে না, এটা নাকি এই চুক্তির শর্ত। যায় না অনেক ক্ষেত্রে। জি, অনেক অনেক ক্ষেত্রে এটা করতে হয়। তো এটা শুল্ক সংক্রান্ত চুক্তি, তো শুল্ক সংক্রান্ত চুক্তিও যাবে না, এটা একটা মানে মানুষের কাছে আশ্চর্যজনক লেগেছে আর কি। আর সবচেয়ে আশ্চর্যজনক ছিল নির্বাচনের মাত্র কদিন আগে এই চুক্তিতে উপনীত হওয়া। জি, 3 দিন আগে। এখন ওই সরকারের তরফ থেকে কেউ কেউ বলছেন যে এই ব্যাপারে প্রধান 2 রাজনৈতিক দল নাকি রাজি ছিল, তাদের সঙ্গেও নাকি কথাবার্তা হয়েছে এবং তারা অসম্মত না। এখন তারা কি চুক্তিটা দেখেছিলেন, এটা একটা প্রশ্ন, বা চুক্তির মূল ফিচারগুলো তারা জানেন কিনা। সেই দলগুলোর বলা উচিত, তাদের বিরুদ্ধে তাদের সম্বন্ধে তো এই কথা বলা হচ্ছে, সুতরাং তাদের বলা উচিত যে তারা এগুলো জানতেন কিনা। চুক্তিতে এমন কি আছে যেটা সবচেয়ে? হ্যাঁ, চুক্তিটা একতরফা হয়েছে বলে যারা এক্সপার্ট তারা বলছেন, এবং কেউ কেউ এমন কথাও বলছেন যে চুক্তির এইসব দিক জানার পরে আমি ঘুমাতে পারিনি কয়েক রাত ইত্যাদি। একাধিক লোক এই কথা বলছেন। তো মানে এতই মানে প্রতিকূল চুক্তি বাংলাদেশের জন্য। কিছু কিছু ব্যাপার তো আমরা মানে জেনেছি এর মধ্যে, এবং ঘটনাচক্রেও জানতে পারছি। যেমন আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্র থেকে আনতে হবে, এর মধ্যে গম আছে। তো গম যুক্তরাষ্ট্র থেকে আনতে গেলে বেশি দামে আনতে হবে, কারণ তারা কোয়ালিটি কম করে এবং সেটার দাম বেশি। আর একটা হচ্ছে পরিবহন খরচ তো বাড়বে, কারণ দূর থেকে আমি যদি ভারত থেকে আনি বা চায়না থেকে আনি অনেক কমে আনা যাবে। তারপর হচ্ছে এলএনজি, কত সালের মধ্যে কি পরিমাণ এলএনজি আনতে হবে। এলএনজি আমরা সাধারণত আনি কাতার থেকে, তারপরে ওমান থেকে, দীর্ঘমেয়াদী চুক্তি আছে, যদিও এখন আনা যাচ্ছে না, কারণ কাতারের তো এলএনজি উৎপাদন বন্ধ, ইরান ওখানে হামলা করেছিল। আর হরমুজ কানেক্টেড, যেহেতু হরমুজ তো বন্ধ আছে এখনও, তো আমাদের স্পট মার্কেট থেকে আনতে হচ্ছে। এখন আমাদের আমেরিকা থেকে আনতে হতে পারে, তো সেখানে প্রাইস অনেক বেশি পড়ে যাবে। এমনিতেই আমরা গ্যাস সংকটে আছি, এবং গ্যাসের অভাবে কিন্তু আমরা সার কারখানা চালু রাখতে পারছি না। এখন কয়লায় বিনিয়োগ বেড়ে গেছে, মানে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন বেড়ে গেছে। ডেইলি স্টারে খবর আছে যে এই প্রথম ইতিহাসে যে কয়লায় উৎপাদিত বিদ্যুৎ গ্যাসে উৎপাদিত বিদ্যুৎকে ছাড়িয়ে গেছে, কারণ আমাদের কোনো উপায় নেই। তারপর আমাদের ভুট্টা আনতে হবে, তুলা আনতে হবে। এখন তুলায় বলা হচ্ছে যে তুলা দিয়ে যদি আমরা সুতা করি, সুতা দিয়ে যদি আমরা জামা কাপড় করি, তাহলে সেখানে আমরা ট্যাক্স রিবেট পাবো, এটা বলা হচ্ছে। কিন্তু এগুলো খুবই কমপ্লিকেটেড, আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ওই তুলা দিয়ে করেছি। তারপর হচ্ছে যে প্রতিরক্ষা সরঞ্জাম বিষয়েও বোয়িং, জি বোয়িং। এখন আমরা তো মাঝে জেনেছিলাম যে ইউরোপ যেটা বানায় সেটা আমরা আনবো, পরে আবার এখন দেখা যাচ্ছে যে আমরা বোয়িং, যদিও এটা দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে, কিন্তু বোয়িং আমাদের প্রয়োজন কিনা সেটা তো একটা প্রশ্ন। ইভেন আমাদের বাংলাদেশ বিমান এভাবে রাখার আবশ্যকতা আছে কিনা, আমাদের মানে জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন এইরকম লুজিং একটা কনসার্ন আমাদের দরকার কিনা, বা না থাকলে কি সমস্যা, এটাও তো একটা প্রশ্ন। এই প্রশ্ন অনেক আগে উঠেছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর আরেকটা ডেঞ্জারাস হচ্ছে যে আমাদের তো আমরা এই সংকটে পড়ে আমরা তো দেখলাম যে আমরা রাশিয়া থেকে মানে জ্বালানি আনতে পারবো কিনা। ভারত তো আনছে, ভারত অনুমতি পেয়েছে, আমাদের অনুমতির জন্য আমেরিকার কাছে দরখাস্ত করতে হচ্ছে এবং 2 মাসের পারমিশন পেয়েছেন। জি, তো আমরা 2 মাসের আনতে পারবো, সেখানেও শর্ত আছে যে কোন জ্বালানি আনতে পারবো। এখন রাশিয়া থেকে আমরা ওই ডিজেল আনতে পারবো কিনা যেটা আমরা পিউরিফাই করতে পারি। আমরা তো মধ্যপ্রাচ্যের ডিজেলটা আনি, সৌদি আরবের ডিজেলটা, ওটা আমরা পিউরিফাই করতে পারি। রাশিয়া থেকে আনলে সেটা হয়তো ইন্ডিয়াতে পিউরিফাই করে আবার আনতে হবে, মানে আমাদের নানা রকম জটিলতা। আরেকটা হলো যে আমেরিকা যার উপর অসন্তুষ্ট হবে তার সঙ্গে আমরা বাণিজ্য করতে পারবো না, এইরকম শর্তও নাকি আছে। তো এগুলো তো খুবই প্রতিকূল বিষয়, এবং এগুলো মানে সার্বভৌমত্বের সঙ্গেও কিন্তু যায় না এটা। তো আমাদের একটা সুবিধা আছে যে 6 মাসের মধ্যে বোধহয় আমরা এটা বাতিলও করতে পারি। দুই পক্ষের যে কোনো এক পক্ষ, দুই পক্ষ তো এটা নির্বাচিত সরকার দুই করবে, যে কোনো পক্ষ চাইলে বাতিল করতে পারে। সেটাই। তবে এটা ঝুঁকি বাড়ায়, অনেক ঝুঁকি।
একটা চুক্তি হওয়ার আগে যেরকম দর কষাকষির অনেক স্কোপ থাকে অন্যান্য দেশের সঙ্গে বিভিন্ন চুক্তির সঙ্গে তুলনা করা, আমরা কি ক্ষতির শিকার হতে পারি, তাহলে আমার বেনিফিট কি, এইখানে আপনাকে আমি বেশি দামে এই পণ্য আনবো, আপনাকে বেনিফিটেড করব, তাহলে আমি কিভাবে বেনিফিটেড হব, বা ক্রাইসিস তৈরি হলে তখন আমি কি করব, এইসব বিষয়ে দর কষাকষি আর আমেরিকার মতো দেশের সঙ্গে এরকম করা কিন্তু একবার ঝুঁকিপূর্ণ। চুক্তি হয়ে গেলে মানে আপনি আমাকে দাওয়াত না দিলে না দেন সেটা একরকম, দাওয়াত দিয়ে এনে এখানে টকশোতে কথা বলতে না দিয়ে বা অর্ধেক বলার পরে ফেরত পাঠানো, দুটো তো এক জিনিস না। ফলে নির্বাচনের 3 দিন আগে তারা তড়িঘড়ি করে এরকম একটা সংকটের মধ্যে গেল। এখন সেই সংকট বিএনপিকে বহন করতে হচ্ছে, এই সরকারকে বহন করতে প্রফেসর হচ্ছে। ইউনূস সাহেব জেনে শুনে এই চুক্তি করলেন কেন? হিডেন এজেন্ডা কি ছিল, আমেরিকার সঙ্গে তার কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তো বোঝা মুশকিল। অনেকেই তো বলে যে তিনি বিশেষ এজেন্ডা নিয়ে দেশে বসেছিলেন, বেসিক্যালি এখনো তো আছেন, দেশেই আছেন। বাস্তবায়ন ক্ষমতায় তাকে বসানো হয়েছিল, তিনি সেটা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। এবং এই সমালোচনাটাও আছে যে 1/11 সরকারের সময়ও তার বিশেষ একটা মোটিভ ছিল, তিনি রাজনৈতিক সংগঠন করতে গিয়েছিলেন, পারেননি, ফেল করেছেন। এইবার এসে তিনি মূলত গণ অভ্যুত্থানের পক্ষের তরুণদের উপর নির্ভর করতে চেয়েছিলেন। এবং বেসিক্যালি আমার মনে হয় যে ডক্টর ইউনূসের সকল আকাঙ্ক্ষা স্বপ্নের কবর রচনা করেছে এই তরুণরা, বিশেষ এনসিপি যারা করেছে পরে তারা। কারণ এই তরুণদেরকে তিনি চেয়েছিলেন যে তারা এমন একটা শক্তি হয়ে উঠুক, সেই শক্তির উপর নির্ভর করে তিনি তার যে চাওয়া সেটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং অন্য যে বাংলাদেশে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো সেগুলোকে তিনি আস্তে আস্তে মার্জিনালাইজ করে ফেলতে পারবেন, যেটা তার কার্যক্রমে 1/11 সময়ও এরকম মোটিভ স্পষ্ট হয়েছিল, এইবারও হয়েছিল। কারণ এই তরুণদের অনেক অন্যায্য চাওয়ায় তাদের প্রতি একটু বেশি স্নেহপ্রবণ দেখতে পেতাম আমরা, সেটাকে আমাদের দৃষ্টিতে ছিল স্নেহপ্রবণ, কারণ ওরা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সামনে থেকে ঝুঁকি নিয়েছে। যেটা ওয়ান ভাই বলছিলেন যে পেছনে থেকে বিএনপি সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছে, তারপর জামাত শক্তি জুগিয়েছে, কিন্তু সামনেই তরুণদের কৌশলগত কারণে রেখেছিল, কিন্তু তারাও তো ঝুঁকি নিয়েছে। সেই আবেগের প্রতি আমরা সম্মান রেখে ডক্টর ইউনূসের তাদের প্রতি যে একটু বেশি ঝুঁকে পড়া ছিল, এটাকে আমরা স্নেহপ্রবণ বলে ভাবতাম। কিন্তু আসলে সেটা স্নেহপ্রবণতা ছিল না, সেটা ছিল তাদেরকে উপলক্ষ করে, তাদেরকে এম্পাওয়ার্ড করে তার একটা শক্তির বলয় তৈরি করা। যখন তরুণরা নিজেরাই বিপদগামী হয়ে গেল, তারা বিভিন্ন প্রলোভনে পড়ে গেল, দুর্নীতিতে জড়িয়ে গেল, নানান বিতর্কে জড়িয়ে গেল, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হলো, এইসব নিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার বা তার যারা একমতে চেয়েছিলেন, তারা দেখলেন যে না, এদের উপর ভর করে খুব বেশি দূর আর আগানো যাবে না, তখন তারা হাল ছেড়ে দিয়ে নির্বাচনের দিকে গেলেন। বিএনপি, জামাত সহ এইসব দলের সঙ্গে আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিং আসলেন। কিন্তু ভেতরের কিছু প্রতিশ্রুতিতে হয়তো যারা তাদেরকে চালিয়েছে তাদের কাছে থাকতেই পারে, সেই প্রতিশ্রুতির আংশিক হলেও তো বাস্তবায়ন করা তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে বলে তারা হয়তো মনে করেছেন। অনেক ধন্যবাদ হাসান মাহমুদকে। আপনি কি তাহলে যে মানে সরকার চাইলে পারে মানে বাতিল করতে, বা যেটা 6 মাসের বলছেন সায়ন্ত যেটা বলছেন এটা খুব ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, আমরা সবাই জানি এটা ঝুঁকিপূর্ণ, এটা সম্ভব না বোধহয় নানা কারণে। আমেরিকার সঙ্গে আমাদের সার্বিক যে সম্পর্ক, বেশ গভীর সম্পর্ক। আমেরিকা হচ্ছে আমাদের প্রধান রপ্তানি পণ্যের মূল বাজার। কিন্তু যে শর্তগুলো, এই শর্তগুলো মেনে সরকার চালানো কি সহজ? কঠিন 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 হলো accommodate বিদ্যমান করতে হবে কোনো না পরিস্থিতিতে, জি, কোনোভাবে। বিদ্যমান পরিস্থিতিতে কঠিন হলো অ্যাকোমোডেট করতে হবে কোনো না কোনো পলিসিতে, না হলে তাদেরকে আপনি এখন বাতিল করার অর্থ হচ্ছে তাদেরকে অপমান করা। তাদের দিক থেকে তো আপনি, তারা বলেছে আমরা মানলাম কেন, এটা সেটাই তো আমাদের বললাম, সমস্যা। যেটা তখন তো করেছে, বিশেষ কোনো হিডেন এজেন্ডা এখানে ছিল তাদের, যেটা আমরা প্রমাণ করতে পারবো না হয়তো এই মুহূর্তেই, কিন্তু বের হবে একদিন যে কেন করেছে, যদি চায় এই সরকার। কিন্তু করে তো ফেলেছে, করার পরে এখন আমেরিকা বাংলাদেশের বিনিয়োগে আমেরিকার বিশাল ভূমিকা আছে, বাংলাদেশের ডোনেশনে বিশাল ভূমিকা আছে। একটা ক্লজ থাকে কিন্তু করা হয় না সাধারণত। করা হয় না। রেকটিফাই হয়তো করা যেতে পারে, কিন্তু ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষি করে করা এটা খুব ডিফিকাল্ট। এটা একটা আগ্রাসী প্রশাসন, আমরা তো দেখছি বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা। ইরানে দেখেছি, তো ইরানে তারা বিপদে পড়েছে, কারণ ওখানে হিসাব নিকাশ খাটছে না।
এবং ইরান তার কৌশলগত হাতিয়ার ব্যবহার করেছে, হরমুজ প্রণালী। তো আমাদের তো এরকম কৌশলগত হাতিয়ার নাই, আমরা তো আমেরিকাকে কোনোভাবে বিপদগ্রস্ত করতে পারি না। আরেকটা হলো যে মানে আমাদের এমনিতেই রপ্তানি পরিস্থিতি খারাপ, গত কমাস ধরে আমাদের রপ্তানি আয় কমছে, ডিক্লাইনিং। জি, এবং মার্কিন বাজারেও আমাদের রপ্তানি পরিস্থিতি খারাপ হচ্ছে। তো এই অবস্থায় আমরা তো বরঞ্চ সেই বাজারটা ধরে রাখতে চাবো আর কি। এখন রপ্তানি আয় যদি কমে যায়, আবার মধ্যপ্রাচ্য ইস্যুতে যদি আমাদের রেমিটেন্স কমে যায়, মনে করা হচ্ছে যে আগামী ঈদের পর রেমিটেন্স কমতে থাকবে। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে তো আমাদের রিজার্ভ কমে যাবে। এই রিজার্ভ কমে গেলে আমাদের আমদানি সক্ষমতা কমবে। আমরা তো শুধু জ্বালানি না, আমরা সার আমদানি করি, সবই তো আমদানি। আমরা চাল ছাড়া সব খাদ্যপণ্য কিছু না কিছু আমদানি করি, এবং চালের উৎপাদন যদি ক্ষতিগ্রস্ত হয়, এই তো দুই এই যে এবং হাওরে দেখেন একটা কিন্তু ডিজাস্টার ছোটখাটো হয়েছে, বড় না, একটা হয়েছে একেবারে কম। অতিবৃষ্টি এবং ঢলের কারণে একটা ডিজাস্টার হয়েছে। তো এতে মার্কিন কৃষি সংস্থা আমি দেখলাম যে তারা বলেছেন যে সার এবং ডিজেল সংকটে এবং এই যে সুপার এল নিনো এর প্রভাবে আমাদের বোরোতে আমাদের 1.4 মেট্রিক টন আমাদের মানে হতে পারে, লস হতে পারে, উৎপাদন লস হতে পারে, মানে ঘাটতি হতে পারে। জি জি, ঘাটতি হতে পারে। এখন যদি রাইস প্রডিউসিং সবগুলো দেশেই এই সংকটটা তৈরি হয়, তাহলে আমরা কে কার কাছ থেকে ইম্পোর্ট করব? এই সংকট কিন্তু দেখা দিতে পারে। তো চালও যদি ইম্পোর্ট করতে হয় তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়বো, এবং তখন আমেরিকা থেকে বেশি করে গম আনতে হবে আমাদেরকে। আমরা যদি তখন আবার রাশিয়া থেকে বা ইউক্রেন থেকে আনতে যাই, আমেরিকা কিন্তু আপত্তি করবে। আমরা কিন্তু গম আনতাম রাশিয়ান বেল্ট থেকে, আমরা সার আনতাম রাশিয়ান বেল্ট থেকে, এখন আমেরিকা থেকে হয়তো সারও আনতে হবে এই চুক্তির আওতায়, আমেরিকা আপত্তি করবে। তো এই সুযোগটা তৈরি হয়েছে এই চুক্তির ফলে। হাসান মামুন, আপনাকে ধন্যবাদ। 30 সেকেন্ড আছে। এখন মোদ্দা কথা যেটা, সেটা হলো আমরা বৃহত্তর একটা ক্রাইসিসের মধ্যে প্রবেশ করে গেছি। এটা থেকে বের হয়ে আসার জন্য বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা তৈরি করতে হবে, তার বাস্তবায়ন কিভাবে করে মানুষকে নিয়ে মোকাবেলা করতে হবে। মানুষ যদি সরকারকে তার আচরণ, কাজ এবং ভূমিকার জন্য ওন করে যে না, তারা তো দুর্নীতি করছে না, বা তাদের আন্তরিক চেষ্টাটা আছে তো আমাদের জন্য, সব তো সরকার চাইলেই পারে না, তাহলে মানুষ সরকারের সঙ্গে থাকলে এইসব ক্রাইসিস মোকাবেলা খুব কঠিন হয় না। অনেক ধন্যবাদ আপনাকে সায়ন্ত। হাসান মামুন, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।